হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম একটা নতুন সিরিজ নিয়ে তোমাদের সামনে। তো কি সেই সিরিজ নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে একটা কথা বলে দিই, অলরেডি আমরা সাকসেসফুলি পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি এবং সেটাকে একদম খুব বেসিক থেকে আমরা কমপ্লিট করেছি। যাদের পার্সেন্টেজ প্রচন্ড উইক, যাদের ম্যাথ প্রচন্ড উইক, ঠিক আছে, তাহলে আমরা জানি যে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকেই তার ম্যাথের যে প্রিপারেশন সেটা স্টার্ট করা উচিত। তো আমি বলবো তাদেরকে তারা অবশ্যই গিয়ে সেই পার্সেন্টেজের প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে পার্সেন্টেজ বলে, সেইখানে গিয়ে 1 নম্বর থেকে 14টা ভিডিও তারা দেখবে। সেখানে প্রায় 200-র ওপরে কোশ্চেন আমি নিজে করিয়েছি, কনসেপ্ট বুঝিয়েছি। যাদের কোনো রকম সমস্যা আছে, আই গ্যারান্টি করতে পারি যে ওই ভিডিওগুলো দেখার পর তোমাদের পার্সেন্টেজের যে ভয় সেটা পুরোপুরি চিরতরে দূর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নিজেরা 1 থেকে 150 কোশ্চেন আলাদা করে লাগালে আর কোনো সমস্যাই থাকবে না। তো পার্সেন্টেজ আমার কমপ্লিট হওয়ার পর আমার মনে হলো যে আমাদের আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস সেট। অনেকে আছে যাদের হয়তো তারা অন্য কোনো টিচারের কাছ থেকে বেসিক যে ফান্ডামেন্টাল কোর্স সেটা কমপ্লিট করে ফেলেছে, এবার তাদের প্র্যাকটিস করার জন্য তাদের কোনো ভিডিও দরকার। সেই রকম বাংলাতে তারা সেরকম ভালো পাচ্ছে না, এই জন্যই আজকে আমরা শুরু করতে চলেছি প্র্যাকটিস সেট ডে 1। এবং এই প্র্যাকটিস সেট সপ্তাহে 5 দিন চলবে। সপ্তাহে 5 দিন চলবে, তাহলে ভাবো আর প্রত্যেক সপ্তাহে, মানে এটা কখনো থামবে না। আমাদের যত পরীক্ষাগুলো আস্তে আস্তে হবে, সেই যে রিসেন্ট কোশ্চেন বা যেগুলো আপকামিং এক্সামের যে কোশ্চেন, সেইগুলো নিয়েই আমরা এই প্র্যাকটিস সেটটাকে তৈরি করেছি। এবং এই প্র্যাকটিস সেটে শুধুমাত্র যে কোনো একটা কোশ্চেন, মানে এক ধরনের পরীক্ষাকে টার্গেট করা হবে না, সব ধরনের পরীক্ষাকে টার্গেট করা হবে। সব ধরনের, যত ধরনের ওয়ান ডে এক্সাম আছে, ইভেন ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেনও এখানে তোলা হবে। রেল থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, কোনো স্টেট পিএসসি, ডাব্লিউবিসিএস, কলকাতা পুলিশ, তারপরে পঞ্চায়েত, যে কোনো পরীক্ষা তোমরা তুলে নাও, ডাব্লিউবিপিএসসির আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমি বাংলাতে পড়াচ্ছি, তুমি যদি বাংলাতে যে কোনো পরীক্ষা দাও বা স্টেটের পরীক্ষা দাও, সেন্টারে সিজিএল, সিএইচএসএল, এমটিএস যাই দাও, সব তুমি এখানে পেয়ে যাবে। আর একটা সিঙ্গেল অঙ্ক আমি প্রিভিয়াস ইয়ার ছাড়া করাবো না, সব অঙ্ক প্রিভিয়াস ইয়ার এবং প্রত্যেকটা ভালো ভালো অঙ্ক। ঠিক আছে, সেইভাবে আমাদের আজকে প্র্যাকটিস সেট শুরু হতে চলেছে। যাদের আমি প্র্যাকটিস সেট করার মানে কথা তাদেরকেই বলবো, সবাই করতে পারো চাইলে, কিন্তু তারা বেশি করে করবে যাদের একবার করে অলমোস্ট কোথাও না কোথাও একবার সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইখানে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে তো আমি খুব ডিটেলসে আলোচনা করব না, কিন্তু যতটা প্রয়োজন সেইটুকু আলোচনা করব। আর যেটা বেস্ট অ্যাপ্রোচ সেটাই আমি আলোচনা করব। এক একটা অঙ্কের 2-3টে অ্যাপ্রোচ থাকতেই পারে, সেটা বেসিক, শর্ট টিক্সও 2-3 পদে থাকতে পারে, কিন্তু এইখানে যেটা আমার বেস্ট মনে হবে, যেটা আমি পরীক্ষার খাতায় নিজে সলভ করতাম, সেইভাবে কিন্তু আমি তোমাদের এই প্র্যাকটিস সেটটা সলভ করাতে চলেছি। এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোশ্চেন থাকবে। তো দেখো এখানে যেমনটা আমি লিখেছি, অল ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসির আন্ডারে যত পরীক্ষা হয়, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, স্টেট গভর্নমেন্টের এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউপিএসসি, ওয়ান প্র্যাকটিস সেট আলটিমেট সলিউশন। মানে এই প্র্যাকটিস সেটটা করলে তোমাদের আর কোনো জায়গায় যেতেই হবে না। তোমাদের প্র্যাকটিস যেইভাবে হবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না, এত ভালোভাবে তোমাদের প্র্যাকটিস হতে চলেছে। আর একটা কথা, বেটার এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই একটা হেডফোন ব্যবহার করবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিস সেটটা তো চলবেই। নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা আমি শুরু করব, সেটা সম্ভবত টাইম, স্পিড, ডিস্টেন্স, সেই চ্যাপ্টারটাকেই আমি শুরু করতে চলেছি। ঠিক আছে, ওইটা এখনো শিওর নয়, কিন্তু যাই শুরু করি একটা ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টারই শেষ করব। এইভাবে আমাদের ফান্ডামেন্টাল কোর্সও চলবে আর এই প্র্যাকটিস সেটটাও চলবে, যেখানে আমি কিন্তু একদম রিসেন্ট টাইমে, যেটা 2025, একদম এরকম করে যাব, 2025, 2024, 2023, 2022, এইভাবে ভাবে করে আমি যাব। কিন্তু আমাদের একদম রিসেন্ট প্রশ্ন, যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটাই দেখো। দেখো গ্রুপ ডির কোশ্চেন, আমি বলেছি কোনো পরীক্ষা আমি বাদ দেবো না, যে গ্রুপ ডি দিচ্ছ সে দেখতে পারো। ঠিক আছে, যে সিএইচএসএল, সিজিএল, এনটিপিসি, যা হোয়াট এভার এক্সাম এখানে এক্সিস্ট করে। ঠিক আছে, অবশ্যই এই সিরিজটা কোনো একটা মানে মাইলস্টোন সৃষ্টি করবে, আমার এটা বিশ্বাস। যখন থেকে স্টুডেন্টরা এই ভিডিওগুলো দেখা শুরু করবে, যেটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো এই কথাগুলো বলার ছিল, প্রথম ভিডিও বলে আমি অনেকগুলো কথা বললাম, হয়তো পরের ভিডিওতে এতগুলো কথা আমি বলবো না। যাই হোক, আজকে আমাদের ডে 1। তো চলো আমরা শুরু করি। এবং ভিডিওর ডিউরেশন ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই থাকবে, এবং 20টা কোশ্চেন আমরা খুব স্মুথলি হ্যান্ডেল করবো। চলো দেখি। আর একটা কথা, প্রথমেই যারাই করছো, প্রথমে নিজেরা আগে কি করবে, কোশ্চেনটাকে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে গিয়ে আমার সলিউশন দেখবে। কি বলেছে দেখো ভালো করে। ইন স্ট্যাটিস্টিক, 1 নম্বর কোশ্চেন, ইন স্ট্যাটিস্টিক আউট অফ 100 দ্য মার্কস অফ 21 জন স্টুডেন্ট ইন দ্য ফাইনাল এক্সাম 90, 95 ডেটা দিয়ে দিয়েছে কত কত পেয়েছে। মানে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার মার্কস হচ্ছে 100, এবং সেইখানে সেই পরীক্ষায় 21 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং তাদের নাম্বার দিয়ে দিয়েছে, কেউ 90 পেয়েছে, কেউ 95 পেয়েছে, কেউ 95, কেউ ওই 80, 79, দেখো এরকম নাম্বার পেয়েছে।
এবার বলেছে মড অফ দ্য ডেটা। এরকম যদি আমি বলে দিই, এরকম যদি কোনো ডেটা সেট আমাকে দেয়া থাকে, যদি মড বের করতে দেয়, যদি আমাকে কি বের করতে দেয়, যদি আমাকে মড বের করতে দেয়, তাহলে একটা জিনিস সবসময় স্ট্যাটিস্টিক্সের, এটা যখন আমি পড়াবো স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার তখন আমি ডিটেলসে বলে দেবো, যখন মড বের করতে দেবে আমাকে দেখতে হবে কোন ডেটাটা বেশিবার আছে। যেই ডেটাটা বেশিবার থাকবে, রিপিট হবে যেই ডেটাটা, সেইটাই হচ্ছে মড। ফ্রিকোয়েন্সি দেখা হয়, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমি একদম বোকার মতো কিন্তু এইখানে ধরে ধরে দেখবো না 90 কতবার আছে, 95 কতবার আছে, না এগুলো দেখবো না। আমি জানি যে অপশন যে চারটে দিয়ে দিয়েছে সেই চারটের মধ্যেই একটা উত্তর হবে। তাহলে আমি এটা বুঝতে পারি যে অপশন চারটেকে যদি আমি একবার জাস্ট কনসিডার করে নিই তাহলে আমার আর কোনো প্রবলেম হবে না, তাহলে আমি খুব সহজে জেনে যাবো। তোমরা বলবে হ্যাঁ। তাহলে দেখো অপশন এতে আমার কত রয়েছে, অপশন এতে আছে 84। 84 দেখি কতবার আছে, এখানে যদি দেখতে থাকি 84 এখানে একবার, 84 আমি আর পাচ্ছি না। তার মানে কোথাও না কোথাও আমি বলতে পারি যেই জিনিসটা একবার থাকবে সেটা তো হতে পারে না, কারণ একের বেশিবারই কোনটা নিশ্চয়ই থাকবে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কি হবে, মড হবে। এবার দেখো 83, এখানে যদি আমি দেখতে থাকি 83 এখানে নেই, 83 এখানে রয়েছে। ওকে, 83ও একবার, এটাও হবে না, ওইভাবে কাটা যায় না, তো আমি কেটে দিলাম। এবার যদি আমি 85 দেখি, দেখো 85, 85 একবার, দুবার, তিনবার, চারবার, তার মানে 85 আবার কতবার রয়েছে, দেখো চারবার রয়েছে। 87টাকেও চেক করতে হবে, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, দেখো 87 এর মধ্যেই নেই, তার মানে এটা তো এমনিতেই হতে পারে না। তাহলে এই 84 আর 83 এক একবার করে আছে, আর 85 চারবার আছে, তাহলে অপশন সি হবে আমার আনসার। বোঝা গেল? ঠিক আছে। এবার এইখানে মডের কিছু ফর্মুলা আছে যেগুলো, ঠিক আছে, যখন আমি স্ট্যাটিস্টিক করাবো তখন তো আমি ওটাকে ভালো করে বলেই দেবো, ঠিক আছে? তো আমি লিখে দিই এখানে, দেখো মড যদি তোমাদের এরকম দিয়ে দেয়, যেটাকে এম্পেরিক্যাল ফর্মুলা বলা হয়, 3 মিডিয়ান -2 মিন, এই ফর্মুলাটা সবসময় একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবা এই ফর্মুলা দিয়ে আমাদের উত্তর আসে। যখন দেখা যায় মিডিয়ান বলে দিল, কোনো সময় কি হয় মিডিয়ানটা বলে দেয়, মিডিয়ান বলে দেয়, মিন বলে দেয়, তোমাকে মড বের করতে হয়, তখন তোমাকে বের করতে হবে, বা মড বলে দিল, মিডিয়ান বলে দিল, মিন বের করতে হবে, তুমি এই সূত্র থেকে অবশ্যই বের করতে পারবে। তোমরা বলবে। এবার যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগে এগোবো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে এখানে, ভালো করে পড়ো। এ স্কিম লাইক, একটা স্কিম যেখানে বাই 6 ছটা কেনা হলে গেট 4 ফ্রি অন দ্য সেম কাইন্ড অফ আর্টিকেলস উইথ সেম এমআরপি অ্যাট্রাক্টস এ -% অফ ডিসকাউন্ট। কি বলেছে কোশ্চেনটাতে, দেখো এটা কিন্তু গ্রুপ ডিতে এসছে 2025-এ ফার্স্ট শিফটে, প্রথম দিনের ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা এসছে। মানে কোনো একটা স্কিম এমন বলছে যদি তুমি 6টা কেনো তার সাথে তুমি 4টে ফ্রি পাবে, তাহলে তুমি বলো, এবং সেম আরপি, সবকটার এমআরপি সেম এবং সেম কাইন্ড, ঠিক আছে? দেখো দেখা গেল 100 একটা শার্ট, একটা শার্টের দাম 100 টাকা করে, এরকম বলেছে তুমি যদি 6টা শার্ট কেনো তাহলে তুমি 4টে ফ্রি, তার মানে তুমি কটা পাচ্ছ, তুমি বলবে যদি আমি 6টা কিনি আর 4টে যদি ফ্রি পাই তাহলে আমাকে দিচ্ছে অ্যাকচুয়ালি কটা দোকানদার, তুমি বলবে অ্যাকচুয়ালি দোকানদার আমাকে 10টা দিচ্ছে, এবং এই 10টার উপরেই আমাকে 4টে কি দিচ্ছে, ফ্রি দিচ্ছে। তার মানে 10টার উপরে কটা ফ্রি, 4টে, তাহলে 10-এর মধ্যে 4 কত পার্সেন্ট, তোমরা বলবে 40%। এটাকে আর বের করা আমি আলাদা করে দেখাবো না, তুমি ওরকম করে দেখো কত হয়, 40%ই হয়। তাহলে এবার বলো যে এই রকম ইজি ইজি কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু খুব টাফ কিছু নয়। অঙ্কটা যদি বুঝতে না পারো, আমি আরেকবার বলছি যে দোকানদারের কাছে গিয়ে তুমি 6টা জিনিসের টাকা দেবে, টাকা কটা দেবে, 6টারই টাকা দেবে, কিন্তু তোমাকে দেবে হচ্ছে কটা, 10টা, মানে 4টে ফ্রি, তার মানে তুমি 10টা পাচ্ছ, এবং তার মধ্যে 4টা তোমাকে কি দিয়ে দিচ্ছে, ফ্রি দিয়ে দিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি 10টার মধ্যে 4টা ফ্রি, তার মানে অ্যাকচুয়ালি তোমাকে ডিসকাউন্ট কত দিয়েছে, 4এরই ডিসকাউন্ট দিয়েছে। যদি আমি দেখাই যে 10টার মূল্য কত, বলবে 1000 টাকা, কিন্তু তুমি টাকা তো দিচ্ছিলে 6টা, 600 টাকা, তার মানে 1000 টাকার মধ্যে কোথাও না কোথাও তোমার 400 টাকা ফ্রি হয়ে গেল না? সেম জিনিস যাই করো তোমার সেই 40%ই আসবে। পরের কোশ্চেনটা দেখো ভালো করে কি বলেছে। দ্য অ্যাভারেজ এজ অফ 26টা স্টুডেন্টস ইন এ ক্লাস, 26 বছর, ওকে। দ্য এজ অফ দ্য টিচার অলসো ইনক্লুডেড, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল গ্রুপ বিকাম 27 বছর, দ্য এজ অফ দ্য টিচার। হ্যাঁ, এই অঙ্কগুলো অনেক বড়ভাবে করা যায়, কিন্তু আমরা একদম বেস্ট অ্যাপ্রোচে করবো। কি বলেছে, আমার কথা মন দিয়ে শোনো। একটা ক্লাস, সেই ক্লাসে 26 জন স্টুডেন্ট আছে, এবং বলে দিয়েছে অ্যাভারেজ এজ 26 বছর। মানে যদি আমি অ্যাভারেজ এজ তো সবার সমান হয় না, যদি আমরা অ্যাভারেজ চ্যাপ্টারে পড়ি আমরা দেখি কি যে কারু বয়স হয়তো 20 হবে, কারু হবে 30 হবে, এবার ওইটাকে যোগ করে যখন যতজন স্টুডেন্ট আছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই অ্যাভারেজ বেরিয়ে যায়। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি যদি এরকম লিখতে থাকি, ধরো 1 জন, 2 জন, 3 জন, এরকম করে করে কতজন স্টুডেন্ট, তুমি বলবে 26 জন স্টুডেন্ট। এবং অ্যাভারেজ যেহেতু 26 বলেছে এজ, তার এরও 26, এরও 26, এরও 26, যার একদম অ্যাভারেজের কোনো কনসেপ্ট নেই সে কিন্তু এই অঙ্কটা বুঝতে পারবেন। আশা করছি তার অ্যাভারেজ পড়া রয়েছে, সেই জন্য এই অঙ্কটা তার পক্ষে ইজি, মানে তাহলে সে বুঝতে পারবে। প্রত্যেকের বয়স, যে 1 নম্বর পার্সেন্ট, এই যে 1 নম্বর পার্সেন্ট তার যে এজ সেটা 26, দ্বিতীয় নম্বর সে তারও 26, তৃতীয় নম্বর এরও 26, অ্যাভারেজের কনসেপ্ট এটাই বলে।
ইফ দ্য এজ অফ দ্য টিচার ইনক্লুড করা হয় তাহলে অ্যাভারেজ এজ 27 হয়ে যায়। এবার তুমি আমাকে বলো, ধরো আর একজন টিচার চলে এসছে, 27 নম্বর টিচার চলে এসছে, আমি ধরে নিলাম যদি একজন টিচার চলে আসে তাহলে 26 জন ছিল, এখন কতজন হয়ে যাবে? বলবে এখন 27 জন হয়ে যাবে। এবার এদের অ্যাভারেজ যেহেতু 26 ছিল, প্রত্যেকে 26 26 করে, তাহলে যখন টিচার আসবে তারও বয়স কত নিয়ে আসতে হবে? তাকেও কত বছর বয়স নিয়ে আসতে হবে যদি অ্যাভারেজটা সেই 26ই থাকতে হয়? তোমরা বলবে তাহলে টিচারকেও 26 এজ নিজের নিয়ে আসতে হবে। এতটুকু তো ক্লিয়ার। তার মানে আমি পেয়ে গেলাম 26 বছর বয়স তো হবেই টিচারের। কিন্তু এর সাথে আবার বলেছে অ্যাভারেজ এজ দ্য হোল গ্রুপ বিকাম 27। মানে যদি 26 নিয়ে আসে, এই টিচারও 26 নিয়ে আসে, 27 জনের প্রত্যেকের বয়স যদি 26 হয় তাহলে অ্যাভারেজ কত হবে? 26ই হবে। কারণ তুমি যদি যোগ করো, সব কটাকে যোগ করে যদি সেই 27 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দেখবে তাহলে তোমার কত হবে? সেই 26 অ্যাভারেজ হবে। কিন্তু বলেছে এদের অ্যাভারেজ এক এক করে বেড়ে গেছে প্রত্যেকের। এখন কতজন স্টুডেন্ট ছিল? তোমরা বলবা এখন স্টুডেন্ট ছিল হচ্ছে 27 জন। তাহলে 27 জনেরই যদি এক এক করে বেড়ে যায়, মানে এর এক বাড়বে, এর এক বাড়বে, এর এক বাড়বে, প্রত্যেকের এক 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 করে বাড়বে। তাহলে 27 জনের যদি এক এক করে বাড়ে, টিচার আসার পরই তো বেড়েছে, তার মানে আরো 27 বছর নিশ্চয়ই লাগবে। তোমরা বলবে হ্যাঁ লাগবে। তাহলে 26 বছর তো আনতে হবেই, প্লাস সাথে 27 বছরও লাগবে, তাহলে 53 বছর। তাহলে টিচার অ্যাকচুয়ালি কত বছর নিয়ে এসেছিল? তোমরা বলবে অ্যাকচুয়ালি টিচার 53 বছর টিচার ছিল। সে এসেছিল বলে প্রথম 26 বছরে অ্যাভারেজ সমান হয়ে গেছিল, 26 করেই ছিল। তারপরে যে 27 ছিল তার জন্য অ্যাভারেজটা এক এক করে বেড়ে 53, মানে কত হয়ে গেছিল? 27 হয়ে গেছিল। ঠিক আছে, প্রত্যেকের অ্যাভারেজ কত হয়ে গেছিল? 27 হয়ে গেছিল। আশা করি বুঝতে পেরেছো। যাদের অ্যাভারেজ একটু পড়া রয়েছে সে বুঝতে পারবে, না হলে কিন্তু একটু চাপ আছে। এবার দেখো এই কোশ্চেনটা কি বলেছে। টু নাম্বার হ্যাভ এইচসিএফ 18 এবং এলসিএম এত। ওকে, ওয়ান অফ দ্য নাম্বার এত, দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দিস নাম্বার, মানে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স চেয়েছে বড়টা থেকে ছোট। এবার আমরা একটা সূত্র জানি না, এলসিএম গুণ এইচসিএফ সমান সমান ওয়ান নাম্বার গুণ আনাদার নাম্বার, মানে দুটো নাম্বারের গুণফল সমান সমান তাদের হচ্ছে এইচসিএফ এলসিএম এর গুণ করলে যা হয় সেটাই হচ্ছে কি এটা হয়। তাহলে বলো এলসিএম কত? তোমরা বলবে দেখো এখানে দেয়া রয়েছে এলসিএম হচ্ছে 1512, আর এইচসিএফ কত? এইচসিএফ 18। ওয়ান নাম্বার দিয়ে দিয়েছে 126, তাহলে আনাদার নাম্বার আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এটা বের করতে পারবো? তোমরা বলবে হ্যাঁ পারবে। কাটাকাটি করি, এটাকে যদি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে কাটলে হয় 16, তাই তো? 9 দিয়ে কাটলে কত হয়? 16 হয়। না সরি, 9 দিয়ে কাটলে 16 হবে কেন? 14 দিয়ে কাটলে 16 হবে, 14। আর 9 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 7, 7 কাটলে 7 দুগুণ 14, 7 একে 7, 6 7 42। তার মানে এক্স এর যে ভ্যালু সেটা বেরোচ্ছে আমার এখান থেকে 216। তোমরা বলবে হ্যাঁ বেরোচ্ছে। তাহলে একটা 216 আর একটা নাম্বার 126, তাহলে বড় থেকে ছোটাকে যদি বিয়োগ করি কত হয়? 90। তার মানে আমাদের যে ডিফারেন্স সেটার আনসার কত হবে? 90 হবে। একদম ইজি কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। একটা আর্টিকেল বট ফর এত টাকা, মানে একটা আর্টিকেল কেনা হয়েছে কত টাকায়? 8,900 টাকা। ওকে, ইটস প্রাইস ওয়াজ মার্কড বাই 40%, মানে এটার যে প্রাইস সেটাকে মার্ক আপ করা হয়, মানে যেটাকে মার্ক আপ প্রাইস বলা হয়, বা যেটাকে কি বলা হয় বাংলাতে, কি বলা হয় আমি ভুলে যাচ্ছি, মানে সেটাকে মানে লিখে রাখে আর কি, তার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। দেয়ার ফর ইট ওয়াজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট 5% অন দ্য মার্ক প্রাইস। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ ট্রানজাকশন? আমাকে একটা কথা বলো, আমাকে এখানে সবকিছুই বলে দিয়েছে, কত টাকা মার্ক আপ করা হয়েছে, তারপরে কত টাকা ডিসকাউন্ট করা হয়েছে। এখানে কি আমার রিয়েল ভ্যালু কত টাকায় কিনলো এর কি কোনো দরকার আছে? তোমরা বলবে একদম দরকার নেই, কারণ এটাকে যদি আমি কাজে লাগাই আমার অঙ্ক আরো বড় হবে। আমি ধরে নিচ্ছি যে পার্সেন্টেজে বলে দিয়েছে, আমি ধরে নিই 100 টাকা তার ক্রয় মূল্য ছিল, তাহলে কত টাকা ওটাকে কি করা হয়েছে? মার্ক আপ করা হয়েছে 140 টাকা। এটা কিন্তু বিক্রয় মূল্য নয়, এটা ক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য নয়, এটা মার্কআপ প্রাইস। সেটাকে বাংলাতে কি বলা হয় আমি যে ভুলে যাচ্ছি, দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি মার্কআপ প্রাইসের। এক সেকেন্ড। মার্কআপ প্রাইস মিনিং ইন বেঙ্গলু। মার্কআপ প্রাইস বিক্রয় মূল্য না, এখানেও তো দেয়া পাচ্ছি না। মার্কআপ প্রাইস কে বাংলাতে কি বলা হয়? মার্কেট প্রাইস নয়, মার্কআপ প্রাইস। মার্কআপ বাংলাতে আমি যাই হোক এখানে পাচ্ছি না যে মার্কআপ প্রাইস কে কি বলা হয়। যাই হোক আমি ধরে নিলাম 140 টাকা মার্কআপ, মানে
কি জিনিস হয়, যারা এগুলো পড়েছে তারা তো জানে 100 টাকা হলে 140 টাকায় যখন আমরা বিক্রি করি তারপরে ডিসকাউন্ট দিই। যাই হোক, এত কিছু আমার বলার এখানে কোনো প্রয়োজনই নেই। 5% ডিসকাউন্ট, তাহলে বলো 140-এর উপরে যদি আমি 5%-এর ডিসকাউন্ট দিই, 140-এর 5% কত? তোমরা বলবে 140-এর 5% হচ্ছে 10 ও 7, 7 যদি বিয়োগ করি কত থাকে? 133 থাকে। কত থাকে? 133। যেমন 140, একটা শূন্য কাটলে 10%, তার ভাগ করলে 7, তাহলে 7 যদি বিয়োগ করে দিই কত হবে? 133। 100 টাকায় কিনে বিক্রি করেছে 133 টাকা, লাভ কত? 33 টাকা। তার মানে তার প্রফিট পার্সেন্টেজ কত? 100-তে। আর 100-র উপরে যেটা তুলনা করি সেটা হয় আমাদের হচ্ছে পার্সেন্টেজে, তাহলে 33%। পরে কোশ্চেনটা দেখো, ইফ দ্য ইন্টারেস্ট আর্ন ডিউরিং সেকেন্ড ইয়ার অন এ সার্টেন সাম 3072 টাকা, দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কি বলা হচ্ছে এখানে? একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে, আশা করছি এই চ্যাপ্টারটা সবাই পড়েছে। বলেছে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেকেন্ড ইয়ারে, মানে দ্বিতীয় বর্ষে একটা সার্টেন সামের উপরে। আমি ধরে নিচ্ছি 100 টাকা যদি কোনো প্রিন্সিপাল হয়, আর 20% ইন্টারেস্ট আমাদের দেখো বলে দিয়েছে। প্রথম বছর যদি দেখি 20% হারে, তাহলে পরের বছর কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, মানে কত টাকা টোটাল হয়ে যাবে? বলবে 120 টাকা হয়ে যাবে। আবার যদি সেকেন্ড ইয়ারে দেখি আবার 20%, তাহলে বড় 100-র 20% 20, তাই জন্য 20 যোগ করে দিয়েছি 100-র সাথে। আর এখানে 120-র 20% হচ্ছে কত হয়? 24। সেই 24 যোগ করলে কত হবে? তুমি বলবে 144 হচ্ছে। এবার আমাকে এখানে বলেছে সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্টটা আর্ন করা হয়, তাহলে প্রথম বছর এটা ছিল ফার্স্ট ইয়ারে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে। তাহলে বলো সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট যেটা, সেটা কত পাওয়া গেছিল? তোমরা বলবে এটা থেকে এটা বিয়োগ করলেই পাওয়া যাবে, 24 টাকা পাওয়া গেছিল। প্রথম বছর পাওয়া গেছিল 20 টাকা ইন্টারেস্ট, কিন্তু দ্বিতীয় বছর 24 টাকা পাওয়া গেছিল। এই 24-এর যে মান সেটাই দেখো বলে দিয়েছে 3072। তোমাকে বলেছে সাম, সাম মানে কত? 100 টাকা ধরেছিলাম, এটার মান কত হবে? আমি যদি কাটি 24 দিয়ে, যদি দিই 24 একে 24 থাকে 6, তার মানে 24 দুগুণ 72, 48, যদি এরকম হয় 9 আর 2 192। তাহলে 24-কে কত দিয়ে 92 হয়? 4 8, 4 8 32, 8 দিয়ে, মানে 128। তারপরে দুটো শূন্য হচ্ছে মূলধন। দেখো অপশন ডি হচ্ছে আমার আনসার। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটা দেখো, এ শপকিপার ফিক্স করে মার্কেট প্রাইস অফ অ্যান আইটেম 20% অ্যাবাভ ইট, মানে কস্ট প্রাইসের ওপরে 20% অ্যাবাভ। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে 120 টাকা এর মার্ক প্রাইস, এমপি, আর এটা হচ্ছে সিপি। হোয়াট ইজ পার্সেন্টেজ ডিসকাউন্ট শুড অফার টু গেইন 2%? মানে এর ওপরে আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যাতে আমার গিয়ে গেইন হয় কত পার্সেন্ট? 2%। এবার বলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 2% গেইন করতে হলে আমার সেলিং প্রাইস কত হতে হবে? তোমরা বলবে সেলিং প্রাইস 102 টাকা হতে হবে, তাহলেই 2%-এর গেইন হবে। তোমরা বলবে হ্যাঁ। এবার বলো 120 টাকার কোনো জিনিসকে কত টাকায় আমাকে বিক্রি করতে হবে? বলবে 120 টাকার জিনিসকে আমাকে 18 টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হবে, 18 টাকা কমে বিক্রি করতে হবে। এটা করলে কত হবে? দেখো 5 আর এটা হচ্ছে 6, মানে 15% হবে আমার আনসার, মানে 15%-এর ডিসকাউন্ট আমাকে দিতে হবে। এটা দেখো এলপি সিবিটি 1 এসেছিল। এর আগে যতগুলো আমরা অঙ্ক করলাম, এই যে এটাও এলপি সিবিটি 1 এসেছিল, এটা গ্রুপ ডিতে এসেছিল। প্রথম 5টা অঙ্ক আমরা গ্রুপ ডির করেছি, তারপর এখন আমরা কিসের? এলপির কোশ্চেন গুলো করছি। দেখো, এবং এগুলো কিন্তু খুব রিসেন্ট টাইম এসছে, 2026-এর যে লাস্ট পরীক্ষা হয়েছে সিবিটি 1, সেইটারই কিন্তু প্রশ্ন এটা। পরে কোশ্চেনটা দেখো, শুভ মার্ক অ্যান আর্টিকেল 40% অ্যাভাব ইটস কস্ট প্রাইস। সিপি যদি ধরি 100 টাকা, তাহলে এসপি কত? বলবে 140 টাকা। এই অঙ্ক মুখেও করা যায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে লিখে দেখাচ্ছি। হি অ্যালাউ এ সিঙ্গেল ডিসকাউন্ট D% অন দ্য মার্ক প্রাইস অ্যান্ড স্টিল মেক এ প্রফিট 10%। কত ইজি কোশ্চেন, মানে এটার উপরে সে একটা ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু তারপরেও সে প্রফিট করছে 10%। এবার বলো সিপির উপরে 10% যদি প্রফিট হয়, তাহলে এসপি কত হবে? তোমরা বলবে এসপি হবে 120 টাকা। তাহলে 140 টাকার জিনিস 120 টাকায় সে বিক্রি করবে, মানে কত পার্সেন্টের ডিসকাউন্ট দিচ্ছে? তোমরা বলবে ডিসকাউন্ট দিচ্ছে 20 টাকার ডিসকাউন্ট দিচ্ছে 140-এ। পার্সেন্ট ওয়াইজ কত হবে? আমি যদি এটাকে কাটি, অত কিছু আমার করার দরকার নেই। 1/7, 1/7 মানে আমরা জানি কত হয়? 1/7 মানে তো 28 পয়েন্ট কিছু একটা ভুল মনে হয় আমাদের হয়েছে, 140। এবার আমাকে এখানে বলেছে ডিসকাউন্ট 2%, স্টিল মেক এ প্রফিট 10%। সরি, দেখো কি ভুলটা হয়েছে, 10% নাকি 20%-এর। তাহলে যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, 10 টাকার প্রফিট হয়, তাহলে 110 টাকা, তার মানে 140-এ তাকে কত টাকার ডিসকাউন্ট দিতে হবে? তোমরা বলবে 30 টাকার ডিসকাউন্ট দিতে হবে। এবার কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দিই, 300/14, 14 দুগুণ 28, 2 শূন্য, 14 একে 14/6। এবার তার মানে এখানে 6/14, ওই 3/7, তার মানে আমার অপশন আসছে এটা। এবার অনেকে কি বলবে, স্যার আমি ওইভাবে কেন করবো, আমি তো এখানে ট্রিক্স লাগাতে পারি। ভাই কিছু কিছু জায়গায় না বেশি ট্রিক্স লাগাতে যেতে হয় না, বেশি ট্রিক্স লাগাতে গেলে আর অঙ্ক হয় না। সব জায়গাতে বেশি ট্রিক্স লাগাতে যায় না, সে আমিও করতে পারি। 3/7 কত হয়? আমি জানি 1/7 মানে কত, আমি জানি 1/7 মানে হচ্ছে, সরি,
1/7, এই যে 1/7 বলছি কেন, 1/14, এখানে 3/14, তো দেখো 3/14, তো আমি জানি এখানে 1/14 মানে হচ্ছে 7 1/7 হয়। এটার সাথে যদি 3 গুণ করে দিই 21, 3/7 আমি জানি। কিন্তু আমি এটা করার থেকে দেখছি এটা করতে গেলে আবার বেশি, মানে তোমাকে পরীক্ষার খাতায় ক্যালকুলেশনটাকে ঠিক রাখতে হবে। অনেক সময় ক্যালকুলেশনে আমরা 20-র সাথে 30 যোগ করে দিই, মানে এরকম লিখে লিখেও যোগ করি, কারণ প্রেশার এতটাই বেশি থাকে। তোমাকে ওই প্রেশারটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? ট্রিক্স তো দরকার আছে, কিন্তু সবসময় ট্রিক্সটাকে অত প্রায়োরিটি দিতে হয় না। পরে কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, এটাও এলপির কোশ্চেন, সিবিআইটি কোশ্চেন এইবারে। ডিউরিং এ সেল 50% অফ দ্য গুড আর সোল্ড অ্যাট 49% প্রফিটে করা রয়েছে, 32% অফ দ্য রিমেইনিং গুড সোল্ড অ্যাট 45% প্রফিটে, স্টিল রিমেইনিং গুড আর সোল্ড অ্যাট 15% লস। আমি ধরে নিচ্ছি টোটাল হচ্ছে 100টা প্রোডাক্ট, তার মধ্যে 50% অফ দ্য গুড, তার মানে 50টা প্রোডাক্ট বিক্রি করা হয়েছে 49%-এর প্রফিটে, প্লাস রিমেইনিং এর 32%। রিমেইনিং কত ছিল বলবে, রিমেইনিং তো 100 থেকে 50 চলে গেলে রিমেইনিং 50ই থাকে, এর 32%। তাহলে বলো 50-এর 32% কত হয়? 100-র 32% যদি 32 হয়, 50-এর 32% হবে 16। কত হবে? 16। এই 32% বিক্রি করা হয়েছে, প্রফিট 45% প্রফিটে, এটাও 45%-এর প্রফিটে। স্টিল রিমেইনিং গুড, বাদ বাকি যা ছিল, বাদ বাকি কত থাকে? 50, 16, 4 করলে হয় 20, আর 3, 34। এই 34টা যে প্রোডাক্ট ছিল সেটা 15% লসে বিক্রি করা হয়েছে। এবার আমাকে বলতে হবে ওভারঅল তার লাভ বা লস কত। আমি লাভগুলো দিয়ে দিই। একটা জিনিস বলো, 50-এর 49% কত হবে? 100-র 49%, 100-র ব্যাপারটা এরকম, 100-র 49% কত হয়? 49ই হয়, কিন্তু 50-এর 49% কি হবে জানো? এখানে যেহেতু হাফ করেছি, এইটাও হাফ হয়ে যায়। তাহলে 49-এর হাফ কত? তোমরা বলবে 24.5, এত পার্সেন্টের প্রফিট হয়েছে প্রথম এটা থেকে। 16-র 45% কত? এখানে কোনো ক্যালকুলেশন করার জায়গা নেই, বাই 100 আমি গুণ করে দিই, 5 × 80 থাকে 8, 4 × 64 আর 8 কত? 72, দুটো শূন্য মানে 7.2। তারপরে বলেছে 34-এর 15% কত? 4 15 60 থাকে 6, 3 15 45 আর 6 51, তাই তো? দুটো শূন্য মানে -5.1 এর তার লস হয়। তার মানে দুটো লাভকে যদি আমি অ্যাড করি, 0.7, 7 4 11, 31.7, আর 5.1 বিয়োগ করে দিই 6 6, এখানে হচ্ছে 26.6, মানে এইটা হচ্ছে আমার আনসার, অপশন বি। ওভারঅল তার এত প্রফিট হয়। ঠিক আছে, এবার এই জিনিসগুলোতে যদি আমরা সেই কাটাকাটি করে ট্রিক্স লাগাতে যেতাম আরো দেরি হয়ে যেত, বরং এই ক্যালকুলেশন গুলো আমাদের অনেক বেশি কি হয়েছে, ফাস্ট হয়েছে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন, এলসিএম অফ দ্য নাম্বার। আমি একটা কথা বলে দিই, যদি পয়েন্ট এরকম থাকে আর আমাকে যদি এলসিএম বের করতে দেয় বা এইচসিএফ বের করতে দেয়, আমাকে এইগুলোকে কি করতে হবে? আর কিচ্ছু না, শর্টেস্ট ফর্মে নিয়ে যেতে হবে, শর্টেস্ট ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। তুলে দাও 13/10। এবার একটা জিনিস বলো, 13/10 এটাকে আর কাটাকাটি করা যায়? তুমি বলবে যায় না। 76/10, এবার এটাকে কাটাকাটি করা যায়? তুমি বলবে হ্যাঁ অবশ্যই করা যায়। যদি কেটে দাও কত হয়? এটা কাটলে হয় হচ্ছে 38/5, ওকে। আর এটা করলে কথা 13/100, এটাকে আর কাটা যায়? তুমি বলবে না, 13 একটা মৌলিক সংখ্যা, তাই তো? এবার কি করবে, তোমাকে এরকম ভাবে শর্টেস্ট ফর্মে প্রথমে আমি নিয়ে নেবো, এটা আমার কাজ হচ্ছে প্রথমে শর্টেস্ট ফর্মে নিয়ে যাওয়া। তারপরে এলসিএম বললে ওপরেরটা এলসিএম করে নিচেরটা এইচসিএফ। কি বলছি কথাটা, যদি আমাকে এলসিএম বলে তাহলে ওপরেরটার এলসিএম করে নিচেরটার এইচসিএফ, যদি আমাকে এইচসিএফ বলে তাহলে ওপরেরটার এইচসিএফ করে নিচেরটার এলসিএম, মানে যাই যেটার চাইবে সেটা উপরেরটা করব। এখানে এলসিএম বলেছে, তাহলে উপরের যদি এলসিএম করি 13 38 13, দেখো 13 একটা মৌলিক সংখ্যা, 38, তাহলে মানে আমাদের এখানে যদি আমরা করি তাহলে 13 38 গুণ করতে হবে, তাহলে লসাগু বেরিয়ে যাবে। আর নিচেরটার গসাগু করব, তাহলে 10 আছে, 5 আছে, 100 আছে, গসাগু করলে কোনটা হবে? যেটা সব থেকে ছোট সবকটা দিয়ে যায়, দেখো 5 10কে দিয়েও যায়, 5 100কে দিয়েও যায়, তাহলে 5 হবে হচ্ছে আমার নিচে। এবার এটাকে ওপর নিচ যদি 2 দিয়ে গুণ করি, নিচে 10 চলে আসবে। এটা কেন করলাম? যাতে আমার ক্যালকুলেশনে অসুবিধা না হয়। তাহলে 13 2 26, আর এদিকে হচ্ছে 38, 6 এটা 48, 4 আর 2 16 4 20, ঠিক আছে। 3 6 18, 3 2 6 7, 8 8 9, তার মানে 9 8 8 হলো, তার মানে 98 পয়েন্ট হচ্ছে 8 হচ্ছে আমার আনসার। দেখো আমি, তোমরা বলতে পারো স্যার আপনি টিচার হয়ে কিভাবে এটাকে এরকম ভাবে ক্যালকুলেশন করাচ্ছে? ভাই তোমাদেরও করতে হবে, আমি সেটাই সাজেস্ট করব। সব জায়গায় ট্রিক্স খাটাবে না, তাহলে দেখবে ট্রিক্সের অঙ্কই পাচ্ছ না। ঠিক আছে, তুমি গুণটা এত তাড়াতাড়ি করবে, ট্রিক্স করে যত টাইম লাগে তার আগে তুমি করে ফেলবে। তোমার ক্যালকুলেশন স্পিডটাকে এতটাই ফাস্ট বানাতে হবে। যাই হোক, দেখো আমাদের 10টা কোশ্চেন করতেই 26 মিনিট লেগে গেল। অরবিন্দ স্টার্ট করে একটা বিজনেস বাই ইনভেস্টিং 80,000 টাকা, ওকে। আফটার 4 মান্থ বাদ ভাবিন জয়েন্ট করে উইথ 1,20,000 টাকা দিয়ে, ওকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 8 মাস ফ্রম দ্য স্টার্ট চন্দন জয়েন্ট উইথ 1,60,000 টাকা দিয়ে। ইফ দ্য টোটাল প্রফিট
অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হোয়াট ইজ দ্য শেয়ার অফ দ্য চন্দেই। একটা জিনিস বলে দিই, এখানে ইনভেস্ট, একটা জিনিস মনে রাখবা, টাইম, এই দুটো গুণ করে যা আসবে সেটাই হচ্ছে প্রফিট। এটা প্রফিট নয়, কিন্তু এটা যাই বেরোবে সেটা প্রফিটের রেশিও। এই অঙ্কগুলোকে আমরা রেশিও মেথডে করব। মানে প্রথমে অরবিন্দ, তারপরে কে আছে ভাবিন। দেখো এই প্যাটার্নে পুরো লিখবো, মানে যেই অনুপাতে এই দুটোকে গুণ করে হবে সেই অনুপাতেই আমাদের প্রফিটের ডিস্ট্রিবিউশনটা হবে। আমি কি বললাম আরেকবার কথা, ইনকাম মানে ইনভেস্ট এবং টাইম যেই অনুপাতে থাকবে, গুণ করে যেই অনুপাতে থাকবে সেই অনুপাতে আমাদের প্রফিট হবে। যেমন এখানে তিনজন বলেছে চন্দন, এদের মাঝখানে আমি একটা জাস্ট অনুপাত চিহ্ন দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে অরবিন্দ কত টাকার ইনভেস্ট করে, তুমি বলবে 80,000 টাকার ইনভেস্ট করে, লিখে নি 80,000। পরের বার কিন্তু আমরা এত ডিটেলসে আর লিখবো না, আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি আর লিখবো না, জাস্ট শর্ট ভাবে করবো। এবং আফটার 4 মাস পর ভাবিন জয়েন্ট উইথ 1,20,000 টাকা, তাহলে 1,20,000 সেটাও লিখে দিলাম। অ্যাট দ্য এন্ড অফ 8 মাস পর চন্দন জয়েন করে 1,60,000 টাকা দিয়ে, ওকে হয়ে গেল। কিন্তু বলেছে অরবিন্দ জয়েন করার 4 মাস পর, কিন্তু অরবিন্দ কি টাকা তুলে ফেলেছে, বলবা তোলেনি। এবং টোটাল প্রফিট 1 বছর পর গিয়ে, তার মানে বোঝা যাচ্ছে না অরবিন্দের যে টাকা সেটা পুরো 12 মাস কেটেছে, তোমরা বলবে খেটেছে। আর ভাবিন জয়েন করেছিল কিন্তু 4 মাস পর, তার মানে ওর অ্যাকচুয়ালি কত টাইম বেঁচে আছে, তোমরা বলবে ওর ওর টাকাটা 8 মাস কেটেছে। আর এখানে যে চন্দন সে জয়েন করেছে 8 মাস পর, তার মানে এর টাকাটা কত মাস কেটেছে, তোমরা বলবে এর টাকা 4 মাসে কেটেছে। এবার রেশিও করার কি ফায়দা দেখো, এইটা তো টোটাল ওই যে ইনভেস্টমেন্ট আর টাইম চলে এলো প্রত্যেকটা, বলবা হ্যাঁ। এবার এদের রেশিও করে, রেশিও কাটাকাটি করে দিই, দেখো 4টে শূন্য এখানে গেল, 4টে শূন্য এখানে গেল, 4টে শূন্য এখানে গেল। এবার এখানে কিভাবে যায় দেখো, আমি যদি করি 8 দিয়ে কাটে 8 চলে গেল, 8 দুগুণ চলে গেল। এখানে আমি এবার যদি কাটি 4 দিয়ে কাটলে 4, 3 4 12, 3 4 12, মানে কি পড়ে থাকলো 3:3:2। তার মানে আমার ইনভেস্ট এবং টাইমের যে অনুপাত সেটা কিন্তু দেখো এত এত করে রয়েছে, আর আমি বলেছি এই অনুপাতেই আমাদের প্রফিট হবে। এবার আমাদের টোটাল প্রফিট বলে দিয়েছে এত টাকা, তাহলে বলো এই তিনটাকে যদি যোগ করি তাহলে টোটাল প্রফিট বেরিয়ে যাবে অনুপাত অনুযায়ী। তোমরা বলবে হ্যাঁ, 3 3 6 আর 2 হচ্ছে 8, তার মানে 8-এর মান এখানে দেয়া রয়েছে এত। আমাকে বলে দিয়েছে চন্দনের কত, চন্দন লাস্ট ছিল, চন্দনের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টে যে প্রফিটের অনুপাতটা এসছে বা ইনভেস্ট গুণ টাইম করে যে অনুপাতটা এসছে সেখানে চন্দনের ই ছিল 2, তার মানে 2-এর মান বের করতে হবে। 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি করি কত হয়, 4 দুগুণ 8 থাকে 2, 4 6 24 থাকে 1, 4 দুগুণ 8, তার মানে আমার এখানে 26,250 এই আনসারটা আমার আসছে। দেখো তাই এসছে 26,250 হচ্ছে চন্দনের শেয়ার। চন্দন দেখো লাগিয়েছিল কত, 1,60,000 টাকা লাগিয়েছিল, মাত্র 4 মাসেই সে 26,250 টাকা নিয়ে বাড়ি চলে গেছে। পরে কোশ্চেনটা দেখো, দ্য অ্যাভারেজ অফ 15টা নাম্বার 80, তাহলে 15টা নাম্বারের অ্যাভারেজ কত 80। অ্যাভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার, প্রথম 6 সের অ্যাভারেজ হচ্ছে কত 72, ওকে। অ্যাভারেজ অফ দ্য নেক্সট 6টা নাম্বার, আবার নেক্সট 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 25% মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 নাম্বার। আমাকে বলো এইখানে ফার্স্ট 6 নাম্বারের অ্যাভারেজ কত ছিল, তোমরা বলবে 72, ফার্স্ট 6 নাম্বারের অ্যাভারেজ কত ছিল 72 ছিল। তাহলে যদি 72 আমার এখানে থাকে, বলেছে এর থেকে 25% বেশি, তাহলে 72-এর 25% কত, বলবে 72-এর 25% 18, তাহলে এর থেকে যদি 18 বেশি হয় তাহলে যে লাস্ট 6টা নাম্বার নয় এই নেক্সট 6টা নাম্বারের অ্যাভারেজ কত, তোমরা বলবে নেক্সট 6টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 90, ওকে ঠিক আছে। 13তম নাম্বার ইজ 8 মোর দ্যান 15তম নাম্বার অ্যান্ড 14তম নাম্বার ইজ 10 লেস দ্যান 15তম নাম্বার। মানে এখানে কি হচ্ছে 6 আর 6 12টা নাম্বার হয়ে গেছে, এরপরে 13তম নাম্বার, 14তম নাম্বার আর 15তম নাম্বার। এখানে বলে দিয়েছে 13তম নাম্বার 8 মোর দ্যান 15তম নাম্বার, আমি এটাকে এক্স ধরি, 13তম নাম্বার এর থেকে কত বেশি 8 বেশি। আবার বলে দিয়েছে দা 14তম নাম্বার ইজ 10 লেস দ্যান 15তম নাম্বার, এই 14তম নাম্বার 15তম নাম্বারের থেকে 10 লেস, তাহলে x মাইনাস 10 হবে, তোমরা বলবে অবশ্যই হবে। এবার আমাদের যেটা চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য 13 এবং 14 নাম্বার, তাহলে 13 এবং 14 এদের অ্যাভারেজ চেয়েছে, তার মানে এটাকে যোগ করলে কত হয়, তোমরা বলবে 2x-2/2, তাহলে অ্যাভারেজটা বেরিয়ে গেল। তার মানে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে x-1, মানে আমাকে এক্স এর মান বের করলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ, যদি তুমি এক্স এর মান বের করতে পারো অ্যাভারেজ বেরিয়ে যাবে। একটা জিনিস দেখো, 15 জনেরই অ্যাভারেজ ছিল কত 80, 15 জনের। এই চ্যাপ্টারটা বহুত ডিটেলসের এবং কনসেপচুয়াল চ্যাপ্টার, বুঝতে চাইলে ঠিক আছে তোমাদেরকে ফান্ডামেন্টাল ক্লাস করতে হবে, তাহলে গিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। কেন এই কনসেপ্ট যেগুলো আমি খাটাচ্ছি এগুলো খুব শর্ট কনসেপ্ট, যদি বুঝে যাও অনেক বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে, বুঝতে কোনো সমস্যা হবে না। 15টা নাম্বারের যদি গড় 80 হয়, প্রথম 6টা নাম্বারের গড় হচ্ছে 72, তাহলে গড়ের থেকে অ্যাকচুয়ালি কত করে কম আছে, তুমি বলবে 8 করে কম আছে এক একটাতে, তাহলে টোটাল 6টাতে -8 করে কম হলে কত কম থাকবে, তুমি বলবে 48 কম রয়েছে।
পরেরটাতে 10 বেশি রয়েছে, এবং এক একটাতে যদি 10 বেশি, তাহলে টোটাল কতগুলোতে 10 বেশি বলবার, 10 বেশি 60 বেশি, ছটাতে 60 বেশি। অ্যাকচুয়ালি প্রথম 12টাতে, প্রথম 6টাতে 48 কম, পরেরটাতে 60 বেশি। অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি দেখি তাহলে কত বেশি হবে, তোমরা বলবে 12 অ্যাকচুয়ালি আমার বেশি হচ্ছে। কি হচ্ছে? 12 বেশি হচ্ছে। তার মানে একটা জিনিস দেখো, এবার পরের যে 3টে নাম্বার রয়েছে, যেহেতু 15টা নাম্বারের অ্যাভারেজ আমি বলেছি 80, মানে প্রত্যেকটা 80 80 80 80 করে, তাহলে বলো এই 3টে নাম্বারের যদি অ্যাভারেজ দেখি, এও 80 কোথাও অ্যাভারেজ অনুযায়ী, এও 80, এও 80, তার মানে 3টে যদি আসতে হয় তাহলে এদের টোটাল কত নিয়ে আসতে হবে? তুমি বলবা 240 নিয়ে আসতে হবে। কিন্তু অলরেডি প্রথম 12টার মধ্যে +12 বা 12 বেশি অলরেডি হয়ে রয়েছে। ভালো করে বোঝো, প্রথম 12টার মধ্যে এই 12 অলরেডি বেশি হয়ে রয়েছে, মানে 12 এদের কাছে এক্সট্রা রয়েছে। এবার এরা বলছে যে লাস্ট 3টে 13 14 15 নম্বরকে বলছে, প্রথম 12 জন বলছে তোরা একটা কাজ কর, তোদের তো 240 হওয়ার কথা ছিল তিনজনকে মিলিয়ে, যেহেতু এভারেজ আমাদের সবার এক একজনের 80 করে, তোদের না 12 কম আনলেও হবে, কোনো সমস্যা নেই। কারণ 12 আমাদের কাছে রয়েছে, সেই 12টা তোরা অ্যাকচুয়ালি কি নাম্বারে কোথাও না কোথাও সব সব জায়গায় একসাথে গিয়ে কিন্তু ব্যালেন্স হতে হবে। তখন বললো 3টেকে যদি আমি অ্যাড করি কত হয় দেখো, 3x, 3x মাইনাস 2, এটাকে যদি অ্যাড করি কত হবে? 200। বলছে 12 কম আনলেও হবে, বলছে 228 হলেও হয়ে যাবে। এবার দেখো তাহলে x সমান সমান কত হবে, এইটা ওই পাশে চলে গেলে 230/3, x এর মান এটা হবে। এবার আমাদের বলে দিয়েছে x-1 হচ্ছে আমাদের অ্যাভারেজ, তাহলে এটা কত হয় দেখো, 3 7 21, তাকে 2 3 6 18, এরকম হচ্ছে কেন? কোনো জায়গায় মনে হয় প্রবলেম হয়েছে। ওকে, 3 6 18, 3 6 18, 2, এক সেকেন্ড। এবার একটা জিনিস বলো, তাহলে 3 7 21, 2 3 6 18, 3 6 18, মানে 6 6 করে পরপর চলতে থাকবে, মানে 76.67, এক কমিয়ে দিলে 75.67 আমার আনসার আসবে। দেখি তো অপশন কোথা হয়, দেখো অপশন সি 75.67 বলা যায় না ওইভাবে, তারপরে বলতে 75 বা 75.67। বোঝা গেল? অঙ্কটা কিন্তু খুব ভালো ছিল, একটু স্টার মার্কস দিয়ে নেবে এই কোশ্চেন কিন্তু। দেখো সিজিএল এসছে 2025-এ। এবারে সিজিএল 2025-এরই কোশ্চেন, শিফট 1 কি বলেছে? এ 40 লিটার মিক্সার কন্টেইন জুস এবং ওয়াটার, রেশিও বলে দিয়েছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু দিস মিক্সার টু চেঞ্জ দ্য রেশিও অফ দ্য জুস টু ওয়াটার 2:3। দেখো প্রথমে জুস তারপরে ওয়াটার, এখানে বলে দিয়েছে যে এদের যে রেশিও সেটা হচ্ছে 5:3। এবার কতটা ওয়াটার মেশাতে হবে, মানে আমি কিছু একটা ওয়াটার মেশাচ্ছি, সেইখানে গিয়ে এই মিক্সারটা রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, সেটা 2:3 চলে আসবে। এবার আমাকে একটা কথা বলো, আমি কি মেশাচ্ছি? আমি ওয়াটার মেশাচ্ছি। আমি মেশাচ্ছি কি? আমি ওয়াটার। আমি যদি ওয়াটার মেশাই তাহলে কি জুসের কি পরিমাণের কোনো চেঞ্জ হবে? তোমরা বলবে না, জুস তো সেমই ছিল, জুস যদি আগেও 5 থাকে এখনো 5ই থাকতে হবে। এবার দুটো যদি আমাদের মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা কি করতে পারি? প্রাইম নাম্বার হলে এই দুটোকে লসাগু করে আমরা সমান করতে পারি না? তোমরা বলবে পারো। এই দুটো লসাগু কত? 5 আর 2 এর লসাগু, তোমরা বলবে 5 আর 2 এর লসাগু 10। তার মানে এর সাথে গুণ করব 2, আর এর সাথে গুণ করব 5। দেখো করে দেখো, এই দুইটা যদি সব জায়গায় করি তাহলে কি হবে? জুস এবং ওয়াটার কত হয়? 5 2 10, 3 2 6, 5 2 10, 3 5 15। দেখো জুসগুলো কিন্তু আমার সমান হয়ে গেছে, প্রথমে জাস্ট রেশিওটাকে আমি চেঞ্জ করেছি, আর কিচ্ছু করিনি। যদি আমি আলটিমেটলি কাটাকাটি করি এই জায়গাতেই আমি পৌঁছে যাব। এইটাকে যদি আমি 5 দিয়ে কাটি দেখো এখানেই কিন্তু পৌঁছে যাবো, আমি জাস্ট রেশিওটা চেঞ্জ করেছি। এখানে কি হয়েছে? জুস প্রথমে 10 ছিল, পরে গিয়েও কিন্তু জুস 10ই আছে। ওয়াটার প্রথমে 6 ছিল, এখন 15 হয়ে গেছে। তাহলে যদি ইউনিটের কথা বলি তাতে কত ইউনিট বেড়েছে? তুমি বলবে 9 ইউনিট বেড়ে গেছে। এবার সেটাই আমাকে জানতে চেয়েছে যে কত লিটার দুধ আমার যোগ করতে হয়েছে। এবার তুমি বলবে 9 লিটার, না এটা কি 9 কি এটা এক্সাক্ট ভ্যালু? না, 9 এক্সাক্ট ভ্যালু নয়, এটা একটা রেশিও, সেই রেশিও থেকে এটা হচ্ছে ইউনিট, যে 9 ইউনিট আমাকে অ্যাড করতে হয়েছে। এবার আমি কি করে বের করবো? কোনো রিয়েল ভ্যালু নিশ্চয়ই কোথায় দেয়া থাকবে, দেখো দেয়া আছে, এই যে 40 লিটার টোটাল জুস এবং ওয়াটার। তার মানে এই জুস এবং ওয়াটার এইটা যদি অ্যাড করে কত হচ্ছিল এখানে, তোমরা বলবে এই দুটো অ্যাড করে হচ্ছে 16। তার মানে 16-র যে মান সেটা আমাদের দেয়া রয়েছে 40, আমাদের বের করতে হবে 9 এর মান। 9 ইউনিট আমরা ই করেছি, 16 ইউনিটের মান যদি আমার 40 হয় তাহলে 9 ইউনিটের যে মান সেটাই আমার উত্তর হবে। বলবা হ্যাঁ, 4 10 40, 4 4 16। তার মানে এটাকে যদি আমি করি কত হয়? 90/4, 90/4 করলে 45/2, মানে 22.5। অপশন বি হচ্ছে আমার আনসার। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখো, এটা তো একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা কি?
এটা যদি করি, এটা যদি করি 44 কাটলে 19, তাহলে এটা কত হয়? এটা থেকে যদি এটাকে বিয়োগ করি কত হয়? 1 6 61, 44 19 যদি যোগ করি 9 আর 4 হচ্ছে 13, থাকে 1 63। ওকে, 4 122 এর সাথে যোগ করতে হবে আমাকে 13, 7 137, 29 বিয়োগ করলে কত হয়? 108। অপশন সি হচ্ছে আমার আনসার। এবার এই অঙ্ক আশা করি সবাই পারে, তেমন কিচ্ছু নেই। এই অঙ্কে কি বলেছে? দ্য বার গ্রাফ গিভেন বিলো শো দ্য ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে বাই দ্য 5 ভেহিকেল ইন এ ডে। এখানে 5টা ভেহিকেলের কথা বলা হয়েছে, V1 V2 V3 V4 V5, এবং তারা প্রত্যেকে কত কিলোমিটার করে গেছে সেটা বলে দিয়েছে। এ এত কিলোমিটার, এ এত কিলোমিটার, এ এত কিলোমিটার, এ এত কিলোমিটার, এ এত কিলোমিটার। অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড বাই 5 ভেহিকেল। প্রত্যেকটা ভেহিকেল আলাদা আলাদা করেছে, কিন্তু তোমাকে অ্যাভারেজ বের করতে বলেছে যে প্রত্যেকটা ভেহিকেল কত করে করতে হবে। আমরা জানি যে ডিস্টেন্স যতগুলো থাকবে সেগুলো সবকটাকে আমি কি করব? যোগ করে দেবো। অ্যাভারেজ ডিস্টেন্স বলেছে এখানে, কিন্তু অ্যাভারেজ কোনো রকম কোনো ওই ভেলোসিটি বলেনি, ডিস্টেন্স। এই তিনটাকে যোগ করে যে কটা ভেহিকেল ছিল সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। কি করে করবো দেখো? 500 700 1000 1200, 1200 এদিকে আছে 50 80 130, 50 80 130 130 150 170, মানে 1200 1370 হবে আমার যোগ করে। কটা ভেহিকেল ছিল? 5টা, ভাগ করে দাও। 5 দুগুণ 10, 3 5 7 35, 4 5 20, 274। ওকে, অপশন বি আমার আনসার। দ্য পাই চার্ট গিভেন বিলো শো দ্য নাম্বার অফ দ্য হোটেল ইন 5 স্টার। মানে এখানে এক একটা হোটেল, S1 একটা হোটেল, S2 একটা হোটেল, S3 S4 S5, এগুলো এক একটা 5 স্টার হোটেল। ডেটা প্রেজেন্টেড ইন টার্ম অফ পার্সেন্টেজ নাম্বার অফ দ্য হোটেলস ইন S1। ওকে, না না, S1 একটা স্টেট, এটা একটা স্টেট, এটা হচ্ছে S2 একটা স্টেট, S3 একটা স্টেট। এই স্টেটে 22% হোটেল আছে টোটাল। যদি আমি দেশে হোটেল ধরি, এখানে বলে দিয়েছে 22%, 100টার মধ্যে যে 22টা হোটেল সেটা আছে স্টেট 1-এ, স্টেট 2-তে 12টা আছে, S3-তে 18টা আছে। এবার বলে দিয়েছে নাম্বার অফ দ্য হোটেল ইন S1 4400। তাহলে আমি এখানে কোথাও না কোথাও বুঝতে পারছি যে S1 এই 22%-এর যে ভ্যালু সেটা হচ্ছে 4400। এখান থেকে আমরা টোটাল বের করতে পারি, কিন্তু আমাদের কি বলেছে দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেট অ্যাভারেজ নাম্বার অফ দ্য হোটেলস 4400। ওকে, তার মানে কোন স্টেটে, অপশন দিয়ে দিয়েছে, 3টে করে স্টেট দিয়েছে, এবং বলে দিয়েছে 3টে করে স্টেটের অ্যাভারেজ সেই 22% বা 4400 হবে। 4400 হওয়া মানে কি? সেই 22%ই হওয়া। এবার 3টে স্টেটের যদি অ্যাভারেজ 22% হয়, তাহলে বড় টোটাল কত হবে? তুমি বলবে 66% হবে। 3টে স্টেট মিলিয়ে যদি আমার 66% হয়ে যায়, তার অ্যাভারেজ করলেই 22%, আর 22%-এর মানই হচ্ছে 4400, তাহলে বেরিয়ে যাবে। তুমি অ্যাড করো। S3-তে কত আছে? S3 18, S4-এ কত আছে? 28, তাহলে 18 আর 28 কত হচ্ছে? 18 28 হচ্ছে 18 16 44। আর S5-এ কত আছে? S5-এ না না, 18 44 কোথায়? 46। আর S5-এ আছে 20, 66 তো এখানেই হয়ে যাচ্ছে। তাহলে অপশন 1 হচ্ছে আমার আনসার, আর কিছু না, অপশন 1ই আমার আনসার। বোঝা গেল আশা করি। আমি কি করলাম, যেহেতু আমাকে বলে দিয়েছে 22%-এর মান 4400, তাহলে এবার বলেছে 3টে স্টেট মিলিয়ে সেই 22% অ্যাভারেজ হতে হবে। তাহলে অ্যাভারেজ যদি 22% হয়, টোটালটা কত? তোমরা বলবে টোটাল 66%। তাহলে সেই 66% 3টে স্টেটকে মিলিয়ে প্রথমেই আমাদের হয়ে যাচ্ছে। 17 নম্বর কোশ্চেন দেখো, সলভ দ্য ইকুয়েশন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। একটা জিনিস বলো, এই কোশ্চেন যেগুলো আমরা করছিলাম এটা কিন্তু এমটিএস এর কোশ্চেন, এইটাও এমটিএস এর কোশ্চেন, দেখো এটাও কিন্তু এমটিএস এর কোশ্চেন ছিল। তার মানে আমরা এখানে সিজিএল করেছি, এলপি করেছি, গ্রুপ ডি করলাম, প্রত্যেকটা পরীক্ষার ম্যাথ কিন্তু এখানে রয়েছে। এবার ভালো করে দেখো কি বলেছে, সলভ দ্য ইকুয়েশন ফাইন্ড এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। এরকম যদি 3টে তোমাকে ইকুয়েশন দিয়ে দেয়, আবার বলে দেয় 3টে ভ্যালু বের করো, কখনোই কিন্তু তোমরা বেসিক মেথডে যাবে না, একটা অঙ্ক করতেই পুরো পরীক্ষা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করবো, আমরা জাস্ট ভ্যালু পুট করে দেখবো হয় কিনা। আমরা ভ্যালু পুট করি। প্রথমে যদি এখানে -15, এক্স এর মান -15 হচ্ছে -30, ওয়াই এর মান হচ্ছে +2, 4z তাহলে -24। এটা যাই করি মাইনাসে উত্তর আসবে, কিন্তু আমাদের উত্তর কি মাইনাস আছে? না, তার মানে অপশানে আমাদের হবে না। বিটা দেখি, 15 দুগুণ হচ্ছে 30, ওয়াই হচ্ছে 2, জেড হচ্ছে -6, -4 6 24, যদি করি 32 -24 করলে 8 হয়। হ্যাঁ, 8 তো রয়েছে, তার মানে এটা হতে পারে, কিন্তু এটা শিওর নয়, আমাকে সব কটাই মিলিয়ে মিলিয়ে চেক করতে হবে। এটাই মেশাবো। 15 দুগুণ 30, 2 3 6 18, 32 -18 করলে হয় 14। হ্যাঁ, 14 আছে, তার মানে এটা হওয়ারই তো চান্স অনেক বেশি। এটাতে মিলিয়ে দেখি এবার। 15 দুগুণ 30 + 3 দুগুণ 6 -4 6 24, 36 -24 হচ্ছে 12, 12 আছে, হ্যাঁ 12 আছে, তাহলে অপশন সি হবে আমার আনসার। আশা করি বোঝাতে পারলাম। অপশন সি। এইরকম অঙ্ক থাকলে আমরা জাস্ট ভ্যালুটাকে পুট করে দেখব। এবং এই অঙ্কটা এসেছিল হচ্ছে IBSCIO এক্সিকিউটিভ
2025-এই পরীক্ষা হয়েছে, আইবির যে পরীক্ষা হয়েছে আবার এক্সিকিউটিভের, তাতে কিন্তু এই পরীক্ষা এইটা এসেছিল, দেখতে পাচ্ছ। সিজিএল আমাদের এখানে কমপ্লিট হয়েছে। এবার দেখো সেই আবার আইবি এসিআইও এক্সিকিউটিভই কোশ্চেন 2025-এর পরীক্ষার কি বলেছে, 5 কনজিকিউটিভ প্রাইম নাম্বার। কনজিকিউটিভ বলতে কি বোঝানো হয় জানো? যদি কনজিকিউটিভ আমি বলি একের পরে দুই পরপর কনজিকিউটিভ বললে এরকম হবে। যদি বলে অড সংখ্যার কনজিকিউটিভ কি হবে? 1, 3, 5, 7, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এটাকে বলা হয় কনজিকিউটিভ। যদি বলে জোড় সংখ্যার কনজিকিউটিভ বের করো, তো 2, 4, 6, 8 পরপর। এবার বলেছে কনজিকিউটিভ প্রাইম নাম্বার। কনজিকিউটিভ প্রাইম নাম্বার কি কি হয়? 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এরকম কনজিকিউটিভ প্রাইম নাম্বার হয়? বলবে হ্যাঁ। এখানে বলে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার। ও, এবং ছোট থেকে বড়, তাই তো? এখানে তো আমরা তাই করেছি, ছোট থেকে বড়ই সাজিয়েছি। ইফ দ্য প্রোডাক্ট অফ এ সি গুণ ই সমান সমান 1729, কত? 1729, এবং প্রোডাক্ট অফ বি সি ডি 2431। এবার একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারছি যে প্রাইম নাম্বার তো দুইও হয়। কোনো সংখ্যার সাথে যদি 2 গুণ থাকে, মানে এর মান যদি আমি ধরে নিই 2, সেরকম যদি হয়ও, তাহলে তো এখানে জোড় সংখ্যা আসা ছিল, তার মানে আমি গ্যারান্টি বলতে পারি 2 এখানে থাকবে না। দেখি তো 3 দিয়ে, কারণ এ হচ্ছে প্রথমটা, আর বলেছে ছোট থেকে বড়, তার মানে এ 2ও হতে, 3ও হতে পারে ছোট থেকে বড় অনুযায়ী। এটা কি 3 দিয়ে যায়? 9, 9, 1, 3 দিয়ে এটা যাচ্ছে না, তার মানে 3ও হবে না। আর একটা জিনিস আমি দেখছি যে 5 দিয়ে কি যায়, দেখো 5 দিয়ে যেতে গেলে লাস্টে 0 বা 5 থাকতে হয়, তার মানে এটা 5 দিয়েও যায় না। এবার 7 দিয়ে দেখি, 7 দিয়ে দেখি, 7 দুগুণ যদি করি, 7 দুগুণ 14, থাকে হচ্ছে 3, 4 সাথে 28, 4 7 7 49, হ্যাঁ চলে গেছে। তার মানে আমি কোথাও না কোথাও বলতে পারি যে আমি যদি এ বি সি ডি ই লিখি এরকম, এ হচ্ছে 7, আমি একটা বের করতে পেরেছি, আমার সব বেরিয়ে যাবে। এ যদি 7 হয়, বি হচ্ছে 11, সি হচ্ছে 13, ডি হচ্ছে 17, আর ই হচ্ছে 19। ই হচ্ছে কত? 19। এবার তুমি ক্রস চেক করে নিতে পারো এর পরে কোনটা কত হয়। এর পরে তো 23 হয় কনজিকিউটিভ, তাহলে আমার 23 আনসার হবে হচ্ছে গিয়ে অপশন বি হচ্ছে আমার আনসার, তাই তো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। ওকে, 5টা এ বি সি ডি ই, তার মানে আমার পরের যে এইটা হবে সেটা হবে 23। তোমরা বলবে হ্যাঁ একদম ঠিক 23 হবে। এবার একটা জিনিস আমি দেখি, এটা একটু গুণ করে দেখি তো ঠিক আছে কিনা। ক্রস চেক, 11, সি হচ্ছে 13, আর ডি হচ্ছে 17, এটা করলে কত হয়? 3, 17, 51, 5, 22, 221, 1, 3, 4, 2431 আছে। দেখো তাই আছে 2431, তার মানে আমার অঙ্ক একদম ঠিক আছে। অঙ্ক কিন্তু একটু কনসেপচুয়াল ছিল, কিন্তু অঙ্কটা ভালো অঙ্ক, এবং এটা কিন্তু আইবি এসিআই ও এক্সিকিউটিভে এই প্রশ্নটা এসছে। পরে কোশ্চেনটা দেখো কি বলেছে। এ ম্যান বাইজ 9 আইডেন্টিক্যাল আর্টিকেল ফর এ টোটাল 18 টাকার জন্য। মানে একটা মানুষ 9টা আইডেন্টিক্যাল আর্টিকেল কেনে কত টাকার জন্য? 18 টাকা দিয়ে। তাহলে এক একটার দাম কত? তোমরা বলবে এক একটার দাম 2 টাকা, এবং সেল করে 2 টাকা, 2.9 টাকাতে। হিজ প্রফিট পার্সেন্টেজ, 2 টাকায় কিনে 2.9-এ বিক্রি করে, কত টাকার প্রফিট? বলবা 0.9 এর প্রফিট। করো 5 নং, সরি 50, 5 নং 45, তাই তো? তার মানে আমার 45 হবে আনসার। কত হবে? 5 নং 45, একটা শূন্য কেটে গেল, 45 হবে আমার আনসার, হয়ে গেল। পরের অঙ্কটা দেখো এনটিপিসি তে এসছে, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক, তোমাদের কাজ অপশানে বলবে। যাই হোক, আমি চেষ্টা করব যাতে 20টা অঙ্ক আরো কম টাইমে কম্প্যাক্ট করা যায়, 30 মিনিটের মধ্যে কম্প্যাক্ট করা যায়, এবং আরো ভালো করে বুঝিয়ে কম্প্যাক্ট মানে শেষ করা যায়, ঠিক আছে? এটা আমি চেষ্টা করব, এবং এটা আমার আস্তে আস্তে করতে 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 জিনিসগুলো আরো বেশি ধাতস্থ হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আজকের পর্যন্ত এই মতোই আছে, পরের দিন আমরা দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারের সাথে, এবং নতুন সেকেন্ড দিনের প্র্যাকটিস সেটের সাথে, প্র্যাকটিস সেট নাম্বার 2 এর সাথে।